যত তাড়াতাড়ি সম্ভব এই ডক্টর ইউনূসের রেজিমকে টেনে হেঁচড়ে বাংলাদেশের মসনদ থেকে নামাতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বার্থে। চীনে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকও হয়েছে তার। তবে যে উদ্দেশ্যে তিনি চীনে গিয়েছেন সেটির প্রক্রিয়া শেখ হাসিনার সময় শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইউনূস শেখ হাসিনা শুরু করা প্রক্রিয়ার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন বলেই মনে করছেন কেউ কেউ। শুনে নেওয়া যাক এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি কি জানিয়েছেন। উনি মানে যে জিনিসটা উনি করতে গেছেন সেটা হলো অফিসিয়ালি টাকা ধার করতে গেছেন, ঠিক আছে? এটাকে এত ঝোপে ঝাড়ে মেরে এত সুন্দর করে আর্টিকুলেট করে বলার কিচ্ছু নেই। উনি এমনভাবে জিনিসটাকে সাজাবার চেষ্টা করছেন যে অ্যাজ ইফ হি ইজ ট্রাইং টু চেঞ্জ দ্য এন্টায়ার বাংলাদেশ ইকোনমি ফর পজিটিভ রিজনস, বাট পুরো জিনিসটা হচ্ছে উল্টো। ভারত এই রাষ্ট্রটি সৃষ্টির পর থেকে চেষ্টা চালিয়ে আসছে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে যত উন্নতি করেছে, রাজনৈতিকভাবে যখনই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, অমনি তাদের সর্বশক্তি দিয়ে আমাদের টুটি চেপে ধরা হয়েছে এবং তাদের সেই টুটি চেপে ধরা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ষা পাননি। কেউ কেউ যখন বলে বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ওই পিঠ, মাঝে মাঝে আমরা দ্বিমত পোষণ করলেও কিছু কিছু ঘটনা কিন্তু প্রমাণ করে দেয় যে আসলেই এই পিঠ আর ওই পিঠ। কেন বললাম? গেল 8 মাস আগে এই দেশে একটা জিনিস খুব কমন ছিল, আওয়ামী লীগে ঘন ঘন বিএনপির নেতাকর্মীরা যোগ দেওয়া, বিএনপির নেতাকর্মীদেরকে মালা দিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বরণ করে নিত লোকাল এরিয়াতে নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য। আর যারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে এরকম সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখিয়ে আসবো। লন্ডনে আবারও দেখা গেল আওয়ামী লীগের পলাতক মন্ত্রী, এমপি ও নেতাদের শোডাউন। এবার উপলক্ষ স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ও পরে দেশ ছাড়েন তার মন্ত্রিসভার অনেক সদস্য। একইভাবে পালিয়ে গেছেন সংসদ সদস্য, সাবেক ও বর্তমান অনেক আমলা, পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও। ইতিমধ্যেই অনেকে বিদেশে পাড়ি জমিয়েছেন। এদের অনেকেই বর্তমানে ব্রিটেনের রাজধানী লন্ডনে অবস্থান করছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর আগে বিভিন্ন উপলক্ষে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী, এমপি বা নেতাদের লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। কেউ কেউ সভা সমাবেশে বক্তৃতাও করেছেন। সর্বশেষ 26 মার্চ বুধবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তারা আরেক দফা একত্রিত হলেন। লন্ডনের ইমপ্রেশন হলের এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেটের পদচ্যুত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেটের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের উদ্যোগের সমালোচনা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। কেউ নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগ খুঁজছে, কেউ কেউ ভালো মানুষ খুঁজছে, কেউ কেউ। আমি তাদের উদ্দেশ্যে বলি, শেখ হাসিনার মতো ভালো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগে নাই। বাংলার 18 কোটি মানুষের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ,
মানবিক মানুষ এবং বাংলার দুঃখী মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা, তিনি আর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুতরাং ভালো মানুষ খুঁজবার নামে কোন চক্রান্ত যদি কেউ করেন, সেই চক্রান্তের ফাঁদে আওয়ামী লীগের নেতা কর্মীরা পা দেবে না। আপনাদের ষড়যন্ত্রের তক্ত তাহুস ভেঙে চুরে খান খান করে দেব। শেখ হাসিনাই আমাদের অপরিহার্য নেত্রী, শেখ হাসিনাই আমাদের একমাত্র নেত্রী, আমাদের একমাত্র ঠিকানা। এই ঠিকানা বিচ্যুত করবার ষড়যন্ত্র কেউ করবেন না দয়া করে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে প্রধানমন্ত্রী পদে বসানোর আশা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা। যারা জবরদখল করেছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট। যত তাড়াতাড়ি সম্ভব এই ডক্টর ইউনূসের রেজিমকে টেনে হেঁচড়ে বাংলাদেশের মসনদ থেকে নামাতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বার্থে, স্বাধীনতাকামী মানুষের স্বার্থে, আমাদের প্রাণের বাংলাদেশ, আমাদের মানচিত্র রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশে বিদেশ থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এটা অত্যন্ত পরিষ্কার। ওয়ান ইলেভেনের সময় অনেকে প্রশ্ন করেছিল কিভাবে প্ল্যানিং। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে। এখন রুখে দাঁড়াবে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে। ইউনূস খিচুড়ি গ্যাংদের নিয়ে জঙ্গি গোষ্ঠীর সহায়তায় এখন ক্ষমতায় রয়েছে। তার কোনো ভিত্তি নেই। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আবারও ঘুরে দাঁড়াবে, মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবে। এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী। আর যারা রয়েছে সব অবৈধ, অসাংবিধানিক। অথবা বৈধ প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আবার আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আবার অশান্ত বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শান্ত করবেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, বাংলাদেশকে একটি দুর্বল এবং ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য ভারত এই রাষ্ট্রটি সৃষ্টির পর থেকে চেষ্টা চালিয়ে আসছে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে যত উন্নতি করেছে, রাজনৈতিকভাবে যখনই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, অমনি তাদের সর্বশক্তি দিয়ে আমাদের টুটি চেপে ধরা হয়েছে এবং তাদের সেই টুটি চেপে ধরা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ষা পাননি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রক্ষা পাননি। কেবলই মাত্র সুন্দর একটা ব্যালেন্স করে 9টি বছর সুন্দরভাবে চালাতে পেরেছিলেন এরশাদ সাহেব। কিন্তু এরশাদ সাহেব ভারতের আকণ্ঠ সমর্থন পেয়েছেন বটে এবং দেশের উন্নয়ন করেছেন, কিন্তু তার মৌলিক কতগুলো সমস্যার কারণে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে হটকারী সিদ্ধান্তের কারণে তিনি যেভাবে পতনের মুখে পড়েছেন, সেটি না করে তিনি যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকার অর্থে সমঝোতা করতেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে এরশাদ হতেন সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক। এরপর 91 থেকে আমাদের যে নতুন রাজনৈতিক ধারা শুরু হয়েছে, প্রায় সবার ক্ষেত্রে ক্ষমতা আসার জন্য ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আবার ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য ভারত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের 2009 সালে ক্ষমতা আসা যেভাবে ভারতের আশীর্বাদ, এবং আওয়ামী লীগকে 2014, 2018 এবং 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে একেবারে পচিয়ে গলিয়ে শেষ করে শেখ হাসিনাকে রীতিমতো ভিখারি বানিয়ে তাদের দেশে আশ্রয় দিয়ে পুরো বাঙালি জাতির গালের উপর ফটাফট চপেটাঘাত দেওয়ার যে মাস্টার প্ল্যান করেছিল, এবং সেটা 1953 সনের নেহেরু ডক্ট্রিনের জাস্ট একটা কার্বন কপি। খেলা এখনো অনেক কিছু বাকি আছে। তো এই যে ভারতের যে পার্ট, এই পার্টটি বলার সঙ্গে সঙ্গে আরেকটি পার্ট বলিনি, সেটা হলো আমেরিকা। আমেরিকা কখনোই বাংলাদেশকে মেনে নেয়নি, প্রথম থেকে মেনে নেয়নি। তারা বাংলাদেশকে পাকিস্তানের একটি প্রদেশ এবং দুর্বল একটি প্রদেশ হিসেবে তারা রাখতে চেয়েছিল। এবং আমেরিকা যে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে যে বটমলেস বাস্কেট বলেছেন, সেই বটমলেস বাস্কেটের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী মার্কিন সরকার তাদের PL4 যে সাহায্য দেওয়ার কর্মসূচি এবং USAIDর মাধ্যমে তারা এ যাবৎকালে যত সাহায্য দিয়েছে, সহযোগিতা দিয়েছে, তাতে সব জায়গাতেই আমাদেরকে বটমলেস বাস্কেট বানিয়ে ফেলেছে। যারা পুরুষ তাদের বটম মানে প্যান্ট খুলে নিয়েছে, যাদের মহিলা তাদের পেটিকোট খুলে নিয়েছে, এই আমেরিকার এই মাস্টার প্ল্যানের মাধ্যমে।
ধরুন বাংলাদেশে অনেক বড় বড় বুদ্ধিজীবী, এখন বুদ্ধিজীবী রয়েছেন, আমি নাম বললাম না, তো তাদের স্ত্রীদের মাধ্যমে এনজিও করে তাদের মাধ্যমে ইউএসএআইডি কোটি কোটি ডলার দিয়েছে, এবং আমেরিকার যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো এই সকল বুদ্ধিজীবী এবং তাদের স্ত্রীদের মাধ্যমে তারা বাস্তবায়ন করেছে। এবং বাংলাদেশে যে সকল এনজিওগুলো বিদেশি টাকায় চলে, সেটা সেই জমিদার হন, মজুমদার হন, তালুকদার হন, যাই হন না কেন, ডাজ নট ম্যাটার, বটমলেস। কাপড় খুলে তারপরে পশ্চাৎ দেশের উপরে আমেরিকা জিন্দাবাদ এই সিল আমেরিকা মেরে দেয়। তারপরে শেষে জিব্বাটা বের করে আমেরিকার যে জুতো, সেই জুতো চেটে পরিষ্কার করার পরে আমেরিকা যখন খুশি হয় যে এই চাকরটা দিয়ে আমার কাজ হবে, ঠিক সেই সময় আমেরিকার টাকা কোনো এই বাংলাদেশের বটমলেস পার্সোনালিটিলেস এনজিও কর্তাদের পকেটে আসে, এর আগে আসে না। ফলে যারা আমেরিকার টাকা বিভিন্ন সময় নিয়েছেন, এরা প্রথমত দেশদ্রোহী, এরা বিবেক বর্জিত, এরা লোভী, এরা ভণ্ড, এরা প্রতারক, এরা চরিত্রহীন। আর এখন এই সময়টাতে এই ভণ্ড, প্রতারক, চরিত্রহীন, ব্যক্তিত্বহীন লোকদের একটা মেলা বসেছে এবং তারা প্রতিযোগিতা করছে কে কত চরিত্রহীন। একজন বলছে হুমায়ুন আহমেদের সেই নাটকের মতো, আপনি জানেন না বিয়ে, আমি খুব খারাপ মানুষ। তো আরেকজন বলছে যে আপনি কি খারাপ, আমি তার চেয়ে আরো বেশি খারাপ। তো এখন এইরকম খারাপ, মানে আমেরিকা যে সকল এরকম খারাপ মানুষ তৈরি করেছে 1970 থেকে আজ অবধি, এবং তাদের বংশবদ যারা আছেন, এখন যে অবস্থা চলছে, এই খারাপ লোকদেরকে প্রমাণ করতে হবে আমরা সবচেয়ে বেশি খারাপকে, নিকৃষ্ট খারাপকে, কে আমরা হালাকু খান হতে পারবো, কে আমরা হিটলার হতে পারবো আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্য, কে আমরা আমাদের মাতৃভূমিকে বিলিয়ে দিতে পারবো, বিক্রি করে দিতে পারবো, কে আমরা এই বাংলাদেশের কোটি কোটি মানুষের মুখে রন্ন কেড়ে নিয়ে আমরা আমেরিকাকে দিতে পারবো। এই যে অমানুষের যে যাকে বলা হয় লেফট রাইট, অমানুষের যে লম্ফজম্প, অমানুষের যে নৃত্য, উল্লাস নৃত্য, এই প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে আগামীতে তুরুপের তাস, মার্কিন তুরুপের তাস তাদের হাতে দেওয়া হবে। এর কারণ হলো এখানে যে খেলাধুলা হচ্ছে, এখানে হামিদ কারজাই, আশরাফ থানি বানানোর প্রকল্প চলছে। আফগানিস্তানের জাস্ট একটা ডুপ্লিকেট কপি বানানোর চেষ্টা এখানে চলছে, এবং এই চেষ্টার ফলশ্রুতিতে তারা বিবেক বর্জিত, ব্যক্তিত্ব বর্জিত, শিক্ষা দীক্ষা বর্জিত যে মানুষগুলোকে তারা গত 30 বছর যাবৎ, 40 বছর যাবৎ, 50 বছর যাবৎ কন্টিনিউয়াসলি তারা তৈরি করেছে। এরা এই বটমলেস বাংলাদেশ বানানোর জন্য নিজেরা আগে বটমলেস হয়েছে। তাদের পরনের কোনো কাপড় নেই, মাথায় টুপি আছে, গায়ে সুন্দর শার্ট আছে, গলায় টাই আছে, কোটও আছে, কিন্তু নিচে প্যান্টও নাই, জাইঙ্গাও নাই, এমনকি মোজাও নাই, একদম পুরো বটমলেস। এইরকম বটমলেস যে বেঈমানগুলো রয়েছে, মির্জাফরগুলো রয়েছে, তারা প্রতিযোগিতা করছে আমেরিকাকে খুশি করার জন্য এবং বলছে আমাকে বানাও আশরাফ থানি, আমাকে বানাও হামিদ কারজাই, আমি এটা করে দেবো, তুমি ওইটা চাইতেছো, তুমি যা চাচ্ছ তার সে 3 গুণ দিয়ে দেবো। তারপরে আবার আমেরিকা বলতেছে ওই মদন যে বললো এইটা, তো তুমি কি বলবা? কদম কদম বলছে আরে তো 3টা দিতে চেয়েছে, আমি 30টা দেবো তোমাদেরকে, আসো আমি লিখে দিই সাথে সাথে। এইভাবে মদন আলী, কদম আলী, এদের মধ্যে প্রতিযোগিতা চলছে। আর এই প্রতিযোগিতা করার জন্য যেটা হয় সেটা হলো নাটক তৈরি রিহার্সাল হচ্ছে। বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র বানানোর জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত। এবং আপনারা অবাক হয়ে যাবেন, 6 সেন্স থেকে বলছি, কোনো তথ্য নাই, উপাত্ত নেই, একেবারে হৃদয় থেকে বলছি। অনেক পরিচিত আলেম ওলামা যাদের কান্নায় আওয়ামী লীগ আমলে আমরা তাদের প্রতি হৃদয়বান হয়ে পড়েছিলাম। এই বাংলার অনেক নিরপরাধ ইসলামপন্থী লোক, অনেক মাদ্রাসার ছেলে এবং মেয়ে, এবং এ সকল মাদ্রাসাতে পুণ্য লাভের আশায় যারা দান করেন, খয়রাত করেন, তারা সহ সকলেই বিপদে পড়তে যাচ্ছেন। যখন নতুন করে জঙ্গি নাটক সাজানো হবে, যখন নতুন করে ইসলামিক টেরোরিস্টদের তালিকা তৈরি করে একটি সেই 9/11 ওসামা বিন লাদেনের সেই ট্র্যাজেডি ঘটানোর চেষ্টা চালানো হবে, যখন মোল্লা ওমরকে বধ করার জন্য মার্কিন সৈন্য আফগানিস্তানে এসেছিল, তার চেয়েও মারাত্মক কিছু হবে। এর কারণ হলো ভৌগোলিক দিক থেকে
আফগানিস্তানের যে গুরুত্ব 80-র দশকে ছিল রাশিয়ার কারণে। এর বাইরে অন্য কোনো কারণ নেই। আর এই মুহূর্তে যে কারণ সেটা হলো চীনের কারণে। কিন্তু বাংলাদেশের যে গুরুত্ব 80-র দশকে আফগানিস্তানে যে গুরুত্ব ছিল, তারপর ইরাকের যে গুরুত্ব ছিল, লিবিয়ার যে গুরুত্ব ছিল, তার চাইতে এই মুহূর্তে 2025 সনে বাংলাদেশের গুরুত্ব পশ্চিমাদের কাছে অনেক অনেক বেশি। এর কারণ হলো যে পৃথিবীর যে অর্থ ভাণ্ডার এখন মধ্যপ্রাচ্য থেকে এশিয়াতে চলে এসেছে। পৃথিবীর যে জিডিপি, এটার সিংহভাগ এখন এশিয়া থেকে নিয়ন্ত্রিত হয়। আপনি চিন্তা করেন জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইন্দোনেশিয়া, তারপর ভারত, এই কয়টি দেশের জনগণ এবং অর্থনীতি। এর সঙ্গে সঙ্গে ভিয়েতনাম, কম্বোডিয়া, তারা এমার্জিং টাইগার, ভীষণ রকম ভালো করছে। তো যে জিনিসটি 60-এর দশকে, 70-এর দশকে, 80-র দশকে, 90-এর দশকে মধ্যপ্রাচ্য ছিল, সেই মধ্যপ্রাচ্যে এখন আর সেই স্বর্ণখনি নেই। স্বর্ণখনি চলে এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। আর এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে যাকে বলা হয় বিশৃঙ্খলাপূর্ণ এবং পশ্চিমাদের নাক গলানোর জন্য বা একটা নাটক তৈরির জন্য উর্বর ভূমি হলো এই সুবে বাংলা, এই বাংলাদেশ। ফলে সেই নাটকের চিত্রনাট্য ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, অর্থাৎ জঙ্গিবাদের অপবাদ, জঙ্গিবাদের নাটক। তারপর সেই নাটক মঞ্চস্থ করার জন্য যে বিশাল আয়োজন হবে এবং সেই নাটক মঞ্চস্থ হলে যে সর্বনাশ হবে, এবং সেই নাটকের সফল বাস্তবায়নের পর বাংলাদেশকে বটমলেস করার জন্য তারা যে হাজার হাজার তাদের দোসর নারী এবং পুরুষ, সুন্দরী ললনাদেরকে তারা যে বটমলেস করে রেখেছে দীর্ঘদিন ধরে, সেই তাদের উলঙ্গ নৃত্য আপনারা দেখতে পাবেন এই বাংলায়। এখন কেবলমাত্র যদি জনগণ জেগে ওঠে, বিপ্লব জেগে ওঠে, জনগণ এই সমস্যাগুলো বুঝতে পারে এবং বুঝতে পেরে নিজেদের মধ্যে যে বিরোধগুলো রয়েছে, ছোটখাটো বিরোধ, এগুলো নিষ্পত্তি করে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হতে পারে, কেবল সেক্ষেত্রেই পশ্চিমাদের যে চক্রান্ত, ভারতের চক্রান্ত, বিদেশি রাষ্ট্রের চক্রান্ত আমরা মোকাবেলা করতে পারব। অন্যথায় রীতিমতো ডিজাস্টার, মহাদুর্যোগ। আল্লাহ আমাদের সেই মহাদুর্যোগ থেকে রক্ষা করুন, হেফাজত করুন, দয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ কেউ যখন বলে বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ওই পিঠ, মাঝে মাঝে আমরা দ্বিমত পোষণ করলেও কিছু কিছু ঘটনা কিন্তু প্রমাণ করে দেয় যে আসলে এই পিঠ আর ওই পিঠ। কেন বললাম? গেল 8 মাস আগে এই দেশে একটা জিনিস খুব কমন ছিল, আওয়ামী লীগে ঘন ঘন বিএনপির নেতাকর্মীরা যোগ দেওয়া, বিএনপির নেতাকর্মীদেরকে মালা দিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বরণ করে নিত লোকাল এরিয়াতে নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য। আর যারা দল ছাড়তেন তাদের মধ্যে একটা প্রবণতা ছিল দুধ দিয়ে গোসল করা। এই কাজটা সবচেয়ে বেশি তারাই করতেন যারা আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক মামলায় জেল খাটতেন, সহজে জামিন পাইতেন না। আবার এলাকায় আসলে কনি খাওয়ার সম্ভাবনা ছিল, অনেকে বাধ্য হইয়া বিএনপির নেতাকর্মীরা এসে দুধ দিয়ে গোসল করে তওবা করতেন, তাই না? এটা দেখছেন। দুধ একই আছে, গোসলও একই আছে, শুধুমাত্র মার্কা বদলাইছে। আমি বিশ্বাস করি যে এরকম দৃশ্য দেখার পরে 2 দিন পরে পবিত্র রমজানের ঈদ, শেখ হাসিনার ঈদের আনন্দটাই নষ্ট হয়ে গেছে। কারণ কি? গতকালকে একবার আমরা দেখলাম যে একটা মিছিলের পর একজনকে যখন গ্রেপ্তার করছে, সে কি বলছে? ভাই, আমি মুক্তিযোদ্ধার সন্তান না, আমি আওয়ামী লীগ করি না, আমাকে ছাইরা দেন, আমি স্লোগান দেই নাই। কারণ এখন এই মুহূর্তে স্লোগানটা দিলে আপনাকে পুলিশে ধরবে, জনগণ মারবে। এগুলো আমরা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখতেছি। আজকে আমরা যেটা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং গুলিবর্ষণের মামলায় কয়েকদিন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। গতকালকে তিনি জামিনে মুক্তি পাইছেন। মুক্তি পাইয়া আইসা প্রথম যে কাজটা করছেন, তিনি দুধ দিয়া গোসল করছেন। কেন? এবার আসেন সেই বক্তব্য বলি।
একটা ভিডিওতে দেখা গেছে যে ব্যাকগ্রাউন্ডে আপনার যদি দেখি, তো ভিডিওটার মানে বিষয়বস্তুটা ছিল এরকম যে সম্ভবত ওনার মা, আমার ধারণা বয়সটা দেখে, ছবিটা দেখে আমার কাছে মনে হয়েছে মাই হবেন, ছেলেকে দুধ দিয়ে গোসল করেছেন। ছেলের আবার বয়স আছে, তিনি সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিঙ্গা বাজার এলাকার মৃত ইসলাম শেখের ছেলে। তিনি রাজবাড়ীর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো তিনি কেন গোসল করেছেন, কেউ কেউ বলছেন, বিভিন্ন জায়গায় ভিডিওটা আসছে যে তিনি ছাত্রলীগ থেকে মানে দায়িত্ব অব্যাহতি নিয়েছেন, মানে তার যে পদ পদবি ছিল যুবলীগের, মানে আওয়ামী লীগ থেকে তিনি বের হয়েছেন। এরকম ঘটনা আজকে প্রথম না, যে গেল কয়েকদিন যাবত এরকম দৃশ্য আমরা দেখছি যে তওবা করছেন কেউ কেউ, আওয়ামী লীগ থেকে কেউ কেউ পদত্যাগ করছেন। ঘুরে সিস্টেম কিন্তু একটাই, এই মুহূর্তে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পরিচয় দিলে আপনি ভালো খারাপ পরে লোকাল এরিয়ার বাইরে আপনি কোথাও গিয়ে আওয়াজ দিলে আপনারা পুলিশে দিবে, আর যারা অপরাধ করে রাখছেন, অন্যায় করে রাখছেন, তাদের তো বিচার আছেই। তো 8 মাস আগে বাংলাদেশে এগুলো আমরা দেখতাম যে বিএনপির লোক করতো, জামাত আমি খুব সহজে দেখি নাই সম্ভবত, বাট বিএনপি নেতারা করতো বাধ্য হইয়া। তো এখনো যাদেরকে দেখছেন সবাই যে অন্তর থেকে তবা করে আওয়ামী লীগ ছাড়তেছে বিষয়টা তাও না, কারণ এলাকায় আপনি টিকে থাকতে হলে যারা এই সকল মামলার অপরাধী বা আসামি হচ্ছেন, তবা টবা করলে কিছুটা রেহাই পাওয়া যায় এলাকায় আসলে, নয়তো যে কোনো সময় আবার আলগি দিয়ে নিয়ে যাবে। আর এরকম দৃশ্য দেখা স্বাভাবিকভাবে শেখ হাসিনার কলিজা নিশ্চয়ই খুব বেশি শান্তি পান নাই, বা ঈদটাই অনেকটা মাটি হয়ে গেছে। সামনে আরো অনেক আসবে, এগুলা এটা খুবই কমন দৃশ্য হয়ে উঠবে। ভালো থাকুন। চীনে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকও হয়েছে তার। তবে যে উদ্দেশ্যে তিনি চীনে গিয়েছেন সেটির প্রক্রিয়া শেখ হাসিনার সময় শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইউনূস শেখ হাসিনা শুরু করা প্রক্রিয়ার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন বলেই মনে করছেন কেউ কেউ। শুনে নেওয়া যাক এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি কি জানিয়েছেন। উনি মানে যে জিনিসটা উনি করতে গেছেন সেটা হলো অফিসিয়ালি টাকা ধার করতে গেছেন, ঠিক আছে? এটাকে এত ঝোপে ঝাড়ে মেরে এত সুন্দর করে আর্টিকুলেট করে বলার কিচ্ছু নেই। উনি এমনভাবে জিনিসটাকে সাজাবার চেষ্টা করছেন যে অ্যাজ ইফ হি ইজ ট্রাইং টু চেঞ্জ দ্য এন্টায়ার বাংলাদেশ ইকোনমি ফর পজিটিভ রিজনস, বাট পুরো জিনিসটা হচ্ছে উল্টো। হি ইজ অ্যাকচুয়ালি বাংলাদেশকে টেনে আরও গাড্ডায় নিয়ে চলে যাবে। কারণ চায়নার হিস্ট্রি অফ মানে টাকা দেওয়া যেটা আছে সেটা হলো চায়না যখন কোনো টাকা কাউকে দেয় সেই দেশকে এতটা ইকোনমিক্যাল ডিপেন্ডেন্সির দিকে নিয়ে চলে যায় যে সেই দেশটা রিকভারির জায়গা বলে আর কিছু থাকে না। যেরকম আমরা শ্রীলঙ্কা, পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি, নেপালের ক্ষেত্রে হতে হতে বেঁচে গেছে। এবং এই গোটা ঘটনাগুলোতে যে বাঁচিয়েছে সেই দেশটার নাগরিক হলাম আমি আর তুমি। এবং দ্বিতীয় জিনিস, আরেকটা খুব অসাধারণ একটা জিনিস বোঝার দরকার আছে, সেটা হলো যে বাংলাদেশ এমন একটা স্টেট অফ প্রেজেন্সে আছে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ইকোনমিক রিকভারি শুড বি দ্য ওয়ে। সেখানে উনি কি করছেন, আরো ইকোনমিক ডিপেন্ডেন্সির দিকে চলে যাচ্ছেন, টাকা ধার নিচ্ছেন। এবং এই ধার নেওয়ার যে সুদের অঙ্কটা আছে এটা 4%, যথারীতি তাদের মিডিয়াতে বহু লোক বলতে শুনবে যে সেটা যেন 1% হয়ে যায়, সো অ্যান্ড সো ফোর্থ। এগুলো মানে হয় না, এই লেভেলে এরকম ধরনের হয় না। কারণ চায়না ইজ দেয়ার টু ডু বিজনেস। যে টাকা ধারের বিজনেস করে, চায়না হচ্ছে মডার্ন ডে কাবুলিওয়ালা। সো যে টাকা ধার দেওয়ার বিজনেস করে সে দয়া মায়া করে না, কোনো কারণেই করে। এবং সেটা মোহাম্মদ ইউনূস কি করে বুঝছেন না, বিং এ প্রোক্লেমড ইকোনমিস্ট, আমি সেটা বুঝতে পারছি না। যদি তিনি মনে করেন, এবং যেখানে সুদের ব্যবসাটা মোহাম্মদ ইউনূস খুব ভালো বোঝেন। শুধু তাই নয়, আরেকটা জিনিস, এটার যে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন উনি, যে টাকা ধার নেবে, এইটা কিন্তু এখন থেকে শুরু হয়নি। দ্য এন্টায়ার প্রসেস হ্যাজ স্টার্টেড ডিউরিং দ্য টাইম অফ ম্যাডাম হাসিনা। সেই সময়ই অ্যাপ্রুভাল হয়েছিল, সেটার এখন উনি ফিতে কেটে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। একটা জিনিস বোঝো, সেই সময়ও ডিলে করাবার চেষ্টা হয়েছিল, কারণ ম্যাডাম হাসিনা বুঝতে পেরেছিলেন যে এটাতে এই টাকাটা যদি আমাদের দেশে আসে তাহলে আমরা একটা ইকোনমিক ডাউনফলের দিকে যেতে পারি। যদি আমার কাছে টাকাটা আসে অ্যাজ এ সারপ্লাস মানি, যে মানিটাকে আমরা আমাদের দেশে তৈরি করে ফেরত দিতে পারবো না, সঙ্গে সঙ্গে টাকা তো ফেরত নেবে, আজ না হলে কাল নেবে, তখন এমন একটা স্ট্রাকচারে তারা পড়ে যাবে যেখান থেকে টাকা ফেরত না দিতে পারলে তাদের এমন কিছু রফায় যেতে হবে যাতে বাংলাদেশের ভবিষ্যৎ একদম ডুম হয়ে যাবে। এবং সেইটা মোহাম্মদ ইউনূস কি করে না বুঝছেন সেটা আমি জানি না। তবে আমার মনে হচ্ছে এটা যত না বাংলাদেশের স্বার্থের জন্য, তার মধ্যে একটা ব্যক্তিগত স্বার্থের ইঙ্গিত আমি পাচ্ছি। মানে আপনি বলতে চাইছেন যে মোহাম্মদ ইউনূস নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য বাংলাদেশকে পুরো একেবারে খাদের কিনারে নিয়ে চলে গেলেন? অফকোর্স
উনি একটা কথা বলো, উনি এখন অব্দি সেলফ ডিপেন্ডেন্সি নিয়ে বাংলাদেশকে সেলফ ডিপেন্ডেন্ট করতে কত স্টেপস নিয়েছেন, কতগুলো স্টেপস নিয়েছেন। উনি যেখানে যেখানে যাচ্ছেন, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া টু গো? উনি ওখানে যাচ্ছেন তো টাকা ধার করতে বিভিন্ন জায়গা থেকে, এবং উনি কি জানেন না অ্যাজ ইকোনমিস্ট যে টাকা ধার করা মানে তোমাকে একটা ফেরত দেওয়ার রাস্তা তৈরি করাটা সবার আগে দরকার। একদমই। যদি ফেরত দেওয়ার রাস্তা না থাকে, আজকের ডেটে বাংলাদেশ যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে তারা ফেরত দেওয়ার জায়গায় নেই। আগামী দিনে যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ না হয়, আগামী দিনে যদি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ হয়, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ইউটিলাইজ করার জন্য যে পরিমাণ খরচা করার দরকার, সেই খরচা করার জন্য যে পরিমাণ ইনকাম করার দরকার মানুষের, সেই রাস্তা কোথায়? Where is that route? আমি আজকে 5 স্টার হোটেলে গিয়ে থাকলাম, 5 স্টার হোটেলে তো আমাকে বিল চোকাতে হবে, যেমন ওখানকার আমি অ্যাডভান্টেজেসগুলো নেই, আমাকে বিল চোকাতে হবে। সেই বিলটা চোকানোর জন্য আমাকে তো সমর্থ হতে হবে, একদমই আমাকে তো সেই রোজগারটা আমার থাকতে হবে, তবেই তো আমি সেই বিলটা চোকাতে পারবো। আজকে আমার স্বাদ আহ্লাদ পূরণ করার জন্য আমি মনে করলাম একটা রাত আমি দারুণ কাটাবো, আমি 5 স্টার একটা দুর্দান্ত স্যুট বুক করে চলে গেলাম। দ্যাট ইজ নট আ গুড ইকোনমিক প্ল্যান। আমাকে বুঝতে হবে যে আমার কাছে সারপ্লাস মানি আছে, আমি এই টাকাটাকে রোল করিয়ে মার্কেটে বিভিন্ন রকম ইকোনমিক গ্রোথ আনতে পারবো, বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ আনতে পারবো, এবং সেটাকে অ্যাফোর্ড করার জন্য আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে আরো বাড়াতে পারবো। দেন আই এম ইন এ গুড রুট। বাট সাডেনলি একটা টাকা নিয়ে এসে সেটাকে ইউটিলাইজ কি করবো জানি না, সেটাকে যেদিকে আসছে সেখান থেকে আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন কিছু চেঞ্জ হবে, উল্টে সুদের ধারে পড়ে যাবো। তো আই ডোন্ট নো, দিস ইজ ডার্ক স্পেস। আচ্ছা, আমরা যদি এই ডিপ্লোমেসির কথা বলি, ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লোমেসি, আমরা ভারতের ডিপ্লোমেসি জানি, এর আগে তোমার সঙ্গে এই আলোচনা হয়েছে, কালচারাল ডিপ্লোমেসি। চায়নার ডিপ্লোমেসি হচ্ছে গিয়ে এই পরিকাঠামো ডিপ্লোমেসি, ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসি। মানে এটা ঠিক কিরকম ভাবে চায়না মানে ইমপ্লিমেন্ট করে, সেটা যদি আমাদের দর্শকদের একটু বোঝাও। শোনো, একটা মজার সিস্টেম বলছি। ধরো আমি তোমার বাড়িতে ঘুরতে গেলাম, ঠিক আছে, ঘুরতে গিয়ে আমি তোমার বন্ধু হিসাবে এলাম, তোমার বাড়িতে ঘুরতে ঘুরতে আমি বললাম, স্বপন তোমার বাড়িটা ভীষণ সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার টয়লেটটা খুব একটা অ্যাট্রাকটিভ নয়। তখন তুমি বললে হ্যাঁ শুভজিৎ, ওটা আমি ঠিক করার চেষ্টা করবো। তখন হোয়াট আই প্রপোজ ইউ ইজ দ্যাট, বিং এ ফ্রেন্ড, তো আমি একটা কাজ করছি, তোমার টয়লেটটাকে আমি ওয়ার্ল্ড ক্লাস বানিয়ে দিচ্ছি। তো বলে না না না, একটু ভদ্রতা সভ্যতা দেখালে, স্যার নো নো নো, লেট মি ডু দ্যাট। তারপরে আমি 1 মাসের মধ্যে তোমার টয়লেটটা একদম মানে ওয়ার্ল্ড ক্লাস টয়লেট, একদম সোনার কামড় মামড় বসিয়ে শাওয়ার বাওয়ার লাগিয়ে একদম আমি মেড দ্য টয়লেট ওয়ার্ল্ড ক্লাস টয়লেট। হ্যাঁ, সো আফটার ডুইং দ্যাট টয়লেট, তো তুমি তো দেখছো তোমার বাড়িতে একটা দুর্দান্ত টয়লেট এসে গেল, এবং তুমি ওটাকে ইউজ করতে শুরু করলে। তুমি ইউজ করছো, তোমার বাড়ির লোক ইউজ করছে, কখনো কখনো তুমি পাড়ার লোককে দেখাতে আনছো যে দেখো ভাই আমার বাড়িতে থেকে ওয়ার্ল্ড ক্লাস টয়লেট আছে, সেটাও সবাই ইউজ করছে, মাঝে মাঝে বলছে আমরাও একটু ইউজ করে নিই। চলছে তোমার সুখের স্বাচ্ছন্দ্যে সংসার চলছে। এবার একদিন আমি তোমাকে ফোন করলাম, ফোন করে বললাম স্বপন টয়লেট কেমন চলছে? দাদা দারুণ হয়েছে টয়লেটটা। এবার আমি বললাম যে স্বপন তাহলে একটা কাজ করো, তুমি যতবার টয়লেটটা ইউজ করবে প্রতিবার ওই টয়লেটের জন্য আমাকে 10 টাকা দেবে। ঠিক বলে দাদা 10 টাকা দেবে, প্রথম তোমার মনে হয় গায়ে লাগবে না, 10 টাকা সুভাষিতাকে দেওয়াই যেতে পারে। তো তুমি এবার যাচ্ছ, মাঝে মাঝে তোমার স্টামাক আপসেট হচ্ছে, মাঝে মাঝে গরমে 2-3 বার চান করতে ইচ্ছা হচ্ছে, তো যতবারই তুমি যাচ্ছ তুমি আমাকে 10 টাকা করে দিচ্ছ। এবার দিতে দিতে দেখছো তোমার নর্মাল লিভিং এর ম্যাক্সিমাম টাকাটাই তুমি আমাকে দিয়ে ফেলছো, জাস্ট টয়লেটটা ইউজ করবে বলে। এবার তুমি ভেবে দেখছো যে আমার বাড়িতে করা একটা টয়লেট, সেই টয়লেটটা আমি ইউজ করছি বলে সুভাষিতাকে টাকা দিয়ে যাচ্ছে, বিকজ সুভাষিতা যেচে পড়ে এসে আমার বাড়িতে টয়লেটটা করে গেছে। তখন ইউ কাম আপ উইথ এ কাউন্টার ক্লজ। তখন আমাকে এসে বলছো সুভাষিতা আপনি দুঃখের সময় হেল্প করেছেন আমি বুঝতে পারলাম, বাট এখন কিন্তু আমার কাছে অত পয়সা নেই, মানে বারবার করে টয়লেট যাচ্ছি 10 টাকা করে দিচ্ছে, আমার ভাই যা ইনকাম আছে সেটা অর্ধেক বেশি টয়লেটেই বেরিয়ে যাচ্ছে। তখন আই এগেইন বিকাম ইউর বিহেভ অ্যাজ এ ভেরি গুড ফ্রেন্ড হয়ে কি করলাম, আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ কোনো অসুবিধা নেই, তুমি টয়লেটটা ব্যবহার করো, কিন্তু তোমাকে আর 10 টাকা করে দিতে হবে না, তোমার যে মাইনেটা আছে, তোমার যে টোটাল ইনকামটা আছে তার 70% আমায় দিয়ে দিও, যতবার খুশি টয়লেট ব্যবহার করো, আই ডোন্ট মাইন্ড, 30% দিয়ে তুমি সংসার চালাও। সো তুমি এইবার এই সাইকেলটায় পড়লে নেগোশিয়েট করাতে, কারণ টয়লেট ছাড়া তুমি বাঁচতে পারবে না। এভরি হিউম্যান বিংস নর্মাল নিড, যেমন রাস্তা ছাড়া কেউ বাঁচে না, যেমন ব্রিজ ছাড়া কেউ বাঁচে না, যেমন হসপিটাল ছাড়া কেউ বাঁচে না। সো ইট বিকামস এ নর্মাল হিউম্যান নিডের ইনফ্রাস্ট্রাকচারে পড়ে গেলে সেটাকে ইউজ তোমাকে করতেই হবে, এবং 70% তুমি আমাকে ধরে দিতে থাকলে, এবার 30%-এ তোমার খুব দুঃখে সংসারটা চলতে শুরু করলো, গড ফরবিড, ডোন্ট টেক ইট লিটারালি, চলতে শুরু করলো। এবং একটা এক্সাম্পল এইখানে বিষয়টা হচ্ছে গিয়ে এই যে বন্ধুরূপী যে শত্রু, এই 70% যখন তুমি দিতে শুরু করলে আমাকে, ইউ ক্যান কল মি আজ চায়না আউট হিয়ার, তো দিতে শুরু করলে তোমার কি হলো, তোমার ইকোনমিক ডাউনফল এসে গেল, এবং তোমার উপরে আমার উপরে তোমার ডিপেন্ডেন্সি এসে গেল। তুমি কি বলতে চাইছো এই যে সুন্দর টয়লেটটা এবার বাংলাদেশ ওই সুন্দর টয়লেটে পরিণত হতে চলেছে? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিতে নতুন একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।